দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিনকে তোমাদেরকে আমি তথ্য উপাত্ত অধ্যায়ের কিছু বেসিক জিনিস আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই বেসিকের উপরে যেটা শেখানো হয়েছে শুধুমাত্র বাদ ছিল ওখানে হচ্ছে গণসংখ্যা ট্যালি, ওটা বাদ ছিল, ওটা শেখানো। তা আমি একটা এক্সাম্পল দেবো। তো সেই এক্সাম্পল থেকে তোমরা হচ্ছে সবগুলো ক্লিয়ার বুঝে যাবা, কারণ গত ক্লাসে যেটা আমি জাস্ট বেসিক শিখাইছিলাম ওখানে এক্সাম্পলটা সেভাবে দেওয়া হয়েছিল না। আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা বিষয় আবার নতুন করে তোমাদেরকে ভালো করে বুঝাই দেব। দেখো, আমি একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা দেখো, যে এখানে 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তো আমি এইটা থেকেই আমি গত ক্লাসে যে তোমাদেরকে তোমার কি কি পরিসর শিখাছিলাম, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি, আরো অনেক কিছু শিখাছিলাম, সেই বিষয়গুলো আমি এখানে দেখাবো এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দিয়ে আছে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এখান থেকে আমরা পরিসর বের করার চেষ্টা করব। প্রথমে যে কাজ, পরিসর বের করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে এই যে এখানে যেটা দেয়া আছে প্রশ্নটা, তোমরা একটু দেখে নিতে পারো বা তুলে নিতে পারো, বইয়ে আছে প্রশ্নটা। তো আমরা যে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে পরিসরটা বের করার চেষ্টা করবো। মনে করো যে আমি এখান থেকে পরিসর বের করব, পরিসর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিসরের যে বিষয়টা তোমরা জানো, পরিসরটা কিভাবে বের করতে হয়। তোমরা জানো যে যে এখান থেকে সর্বোচ্চ যে মানটা আছে সেটা বের করতে হয়, আর সর্বনিম্ন মান বের করতে হয়, নিয়ে তার বিয়োগফল করে তার সাথে এক যোগ করতে হয়। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো তো তুমি একটু খেয়াল করে তোমরাও নিজেরাও, যে এখানে সর্বোচ্চ মান কোনটা দেখতেছি আমরা। তা আমি যেটা এখানে দেখতে পারতেছি 50। 50। ওকে, ভেরি গুড, 50। তাহলে আমাদের পরিসরটা বের করার নিয়মটা হচ্ছে এর সর্বোচ্চ মান আমরা নিব মাইনাস সর্বনিম্ন মান। তো দেখো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সর্বনিম্ন মান কোনটা আছে? দেখো তো 20 না 20 20? হ্যাঁ, 20 হ্যাঁ 20 লিখলাম। তাহলে আমরা পরিসর বের করার সূত্র থেকে আমরা এটা জানি যে পরিসর বের করতে হয় এভাবে, যে প্রথমে আমাদের করতে হবে কি, সর্বোচ্চ মান নিতে হবে, মাইনাস সর্বনিম্ন মান নিতে হবে, যোগ 1 করতে হবে। কথা কি বুঝতে পারছো? তার মানে আমরা এখান থেকে 50 থেকে যদি 20 বিয়োগ করি 30, 30 আর 1 31, তার মানে আমরা দেখতেছি এখানে 31। তার মানে আমাদের পরিসরটা হচ্ছে 31। বুঝতে পারছো বিষয়টা? তাহলে পরিসরের বের করার নিয়মটা হচ্ছে আমরা প্রথমে করব কি, সর্বোচ্চ মান নিব, তা থেকে সর্বনিম্ন সর্বনিম্ন মান বিয়োগ করব, যোগ 1 করব, যেটা হবে সেটাই আমাদের এখানকার পরিসর। তাহলে আমাদের পরিসর পেলাম কত? 31, বলো। বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা জি পরিসরটা স্যার। শিখি। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি পাস করে নাও, এটা বলতে কি বোঝায় তোমরা কি একজন বলতে পারবা? আমি তোমাদেরকে যদি বলি, তোমরা নিজেরাও করতে পারবা এটা। তারপর আমি তোমাকে বলে নিলাম যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, এটা আমি নিব পাস করে, এটা বলতে আসলে কি বোঝাবে? এটা পাস করে নিব, পাস। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান পাস, এটা বলতে কি বোঝায় আসলে? একজন বলতে পারবো? আমি গতদিনকে কিন্তু বুঝিয়েছি। বলতে পারবো না কেউ? দেখো আমি বলতেছি তোমাদেরকে, তোমরা যদি বলতে পারবে না, সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা হচ্ছে পাস করে নেওয়া বলতে কি বোঝায় আসলে। আর তোমরা খেয়াল করে দেখো, মনে করো তোমাদের ক্লাসে 120 জন স্টুডেন্ট। তা আমি তোমাকে বললাম যে এটাকে 10টা শ্রেণীতে ভাগ করো, 10টা শ্রেণীতে ভাগ করো, তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা শ্রেণীতে 12 জন করে থাকবে, 12 জন করে থাকবে প্রত্যেকটা শ্রেণীতে। তার মানে ওই যে শ্রেণী বা ক্লাসে, ওই ক্লাসটাই, মানে ক্লাস মানে বলতে তোমার ক্লাস 8 এর ক্লাসের কথা বলতেছি না, এমনিতে একটা শ্রেণী বলতেছি, যেটা মনে করো তাহলে প্রত্যেকটা শ্রেণীতে আমাদের হচ্ছে থাকছে কয়জন করে? 5 জন করে, সরি ওখানে থাকছে 12 জন করে। তার মানে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলতে বোঝাচ্ছে যে একটি শ্রেণীতে কয়জন করে থাকবে তার সংখ্যা। কথা কি বুঝতে পারছো? একটা শ্রেণীতে কয়জন করে থাকবে তার সংখ্যা, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি।
তো এখন আমি যদি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি পাস করে নিই, তার মানে বুঝতে পারছি প্রত্যেকটা শ্রেণীতে 5 জন করে থাকবে। কথা কি বুঝতে পারছো? আমি যদি শ্রেণী ব্যাপ্তি আবার 10 লিখি এখানে, তার মানে বোঝা যাবে প্রত্যেকটা শ্রেণীতে 10 জন করে থাকবে। তো যেহেতু এখানে আমি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি পাস করে নিতেছি, তার মানে আমরা বলতে পারবো যে এখানে প্রত্যেকটা শ্রেণীতে 5 জন করে থাকবে, বা 5টা মার্ক এখানে যে গণিতে প্রাপ্ত নম্বরটা আছে প্রত্যেকটা শ্রেণীতে 5 জনের নম্বর ওখানে যুক্ত হবে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের জাস্ট জি শ্রেণী স্যার। ব্যবধানটা বোঝাচ্ছে যে ওই ক্লাসটায় বা ওই শ্রেণীতে কয়জন করে থাকবে সেটা। তো আমরা এটা লিখে নিলাম শ্রেণী ব্যাপ্তি। তো আমরা এখান থেকে তো শ্রেণী সংখ্যা বের করতে পারি, পারি না বলো? গতদিনকে আমি কিন্তু শিখেছি শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কত আমরা জানি? আমরা সূত্রটা জানি কি, পরিসর পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো কি, শ্রেণী সংখ্যার সমান আমরা জানি পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো এখানে খেয়াল করে দেখো তো, এখানে যে পরিসরটা আমি পাইলাম, পরিসরটা কত, 31 না? তাই যে 31 নিলাম। আর শ্রেণী ব্যবধান আমি কত করে বলতেছি? শ্রেণী ব্যবধান আমি 5 করে বলতেছি। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো 5 × 30, তাহলে দেখো তো এটাকে 6.2 হয় না? এটা আমরা যদি শ্রেণী সংখ্যা বের করি, তো তোমাদেরকে আমি বলেছিলাম একটা কথা, যে যদি এরকম দশমিক সংখ্যায় আসে, দশমিকে আসে, সেটা আমরা করব কি, শ্রেণী সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিব। তোমরা এটা জানো যে আসলে কিন্তু কখনো শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা ছাড়া কোন দশমিক হয় না। তোমাদের যদি আমি ওই তোমার ক্লাস 8 এ 120 জন স্টুডেন্ট, এখন এখান থেকে 10টা শ্রেণীতে ভাগ করতে বলি বা 12টা শ্রেণীতে ভাগ করতে বলবো, আমি কিন্তু বলবো না যে 6.5 6 বা 6.2 শ্রেণীতে ভাগ করে, আমি কিন্তু বলবো না। আমি হয়তো বা পূর্ণ সংখ্যায় বলবো, হয় বলবো 7টা শ্রেণীতে ভাগ করো, অথবা 10টা শ্রেণীতে ভাগ করো, অথবা 12টা শ্রেণীতে ভাগ করো, এরকম করে কিন্তু বলবো। কখনো কিন্তু আমি বলবো না যে আছে 6.2 শ্রেণীতে ভাগ করো। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় শিখলাম যে শ্রেণী সংখ্যা, এই শ্রেণী সংখ্যা কখনো মানে হয় না, দশমিকে হয় না, সেটা সবসময় কি হয়, পূর্ণ সংখ্যা হয়। তো আমরা করবো কি, আবার খেয়াল করতে হবে। তো গত ক্লাসে আমি বলছি, এই যে 6.2 আছে, আমি কিন্তু 6 নিব না, এই 6 নিব না। 6 তো একটা পূর্ণ সংখ্যা, 6 কিন্তু নিব না। আমরা আসলে সবসময় এর চেয়ে বেশি নিব। এর চেয়ে বেশি পূর্ণ সংখ্যা কি দেখো তো, নিকটতম যদি পূর্ণ সংখ্যা বলি, সেটা কি 7 বলতে পারি না বলো? তাহলে আমাদের এখানে শ্রেণী সংখ্যা, আমাদের যে এক্সাম্পলটা আমি দিছিলাম, সেই জি এক্সাম্পলের, স্যার। ওকে বুঝতে পারছো? তাহলে শ্রেণী সংখ্যাটা হবে কত আমার, 7টা। আমরা কখনোই কিন্তু ছোটটা নেব না। গত ক্লাসে তোমাদেরকে বলছি 6.2 এর ছোট কিন্তু 6, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আবার 7ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, বাট কিন্তু আমি 6 নিব না। কারণটা 6 নিলে দেখা যাচ্ছে কিছু উপাত্ত বা তথ্য আমার কিন্তু বাদ পড়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এজন্য আমরা করব কি, এসে বেশি নিব। কথা ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে দেখো শ্রেণী ব্যবধান কি বিষয়টা বুঝলাম, পরিসরটা বের করলাম, শ্রেণী সংখ্যা বের করলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমার গণসংখ্যা আছে, ট্যালি চিহ্ন আছে, এই বিষয়গুলো তোমাদেরকে দেখানো হয়নি যদিও, তারপর আমি এক্সাম্পলের সাথে আমি এগুলো দেখাই দিব, যেন ক্লিয়ার তোমরা বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা প্রেজেন্ট আছো তারা সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল দিয়ে দাও, কারণ আমি যেহেতু এটা আছে তোমার অ্যাটেন্ডেন্স নিতেছি, সেক্ষেত্রে তুমি এটা কাজটা করো। তাই তোমরা কি বুঝতে পারছো ক্লিয়ার আমরা যেগুলো শিখালাম এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। এখন আমরা এখন আমরা যেটা শিখাবো, কি শিখাবো বলো? গণসংখ্যা আর ট্যালি, এটা শিখাবো। তো ওইটার আমি জাস্ট মানে ব্যাখ্যাটা যখন অঙ্ক করাবো তখনই তোমাকে আমি দেখাই দিচ্ছি, দেখো। তো আমরা এখন এটা কি করব, তোমার হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করব। দেখো, আমরা এখন যে কাজটা করবো আমরা সেটা দেখো, সেটা তোমার প্রশ্নে বলা থাকবে গণসংখ্যা সারণী তৈরি করা। গণসংখ্যা সারণী, এটা আমরা এখন তৈরি করব। ঠিক আছে? তো গণসংখ্যা সারণী তৈরি করার ক্ষেত্রে এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি কি লাগে। তো আমাদের দেখো শ্রেণী ব্যাপ্তি লাগবে, তারপর শ্রেণী সংখ্যা লাগবে। দেখো আমি কিন্তু এভাবে আঁকতেছি, খেয়াল করে দেখো তোমরা।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করব, যার জন্য লাগবে কি দেখো শ্রেণী ব্যাপ্তি লাগবে বা শ্রেণী ব্যবধান যেটাই বলো, আমি শ্রেণী ব্যবধানই বললাম, শ্রেণী ব্যবধান। ওকে, তারপর দেখো লাগবে ট্যালি চিহ্ন, দেখো ট্যালি চিহ্ন। আর এখানে লিখবো যেটা গণসংখ্যা, তোমরা কি বুঝতে পারতেছো? দেখো গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের তিনটা জিনিস লাগে, একটা আছে শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন আর গণসংখ্যা। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রেণী কয়টা নিয়েছি? 7টা নিয়েছি না? এই যে এখানে যেটা আমি পাইলাম, শ্রেণী কয়টা? 7টা না? তাহলে আমাদের কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এখানে শ্রেণী 7টা হবে না বলো? এখানে শ্রেণী 7টা হবে। তাই একটা হলো, দেখো 2টা, এই যে অবশ্য আগে থেকে আঁকানো উচিত ছিল, 2টা, 3টা, 4টা, আমি আবার এটা অ্যাডমিট দিয়ে নিই, হ্যাঁ 4টা, তার 5টা, 6টা, আর লাস্টে একটা আমি দিয়ে দিলাম 7টা। এই যে দেখো আমি 7টা এখান থেকে আমি করে নিলাম, শ্রেণী তৈরি করে নিলাম, যেহেতু 7টা শ্রেণী হবে আমার, তৈরি করে নিলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে দেখো একটু, যে শ্রেণী ব্যাপ্তি আমি পাস করে নিব। ওকে, পাস করে নিব। আর শ্রেণী সংখ্যা হবে তাহলে আমার 7টা। তো আমরা সর্বনিম্ন এখানে কত পাইছিলাম মনে আছে কি? 20। সর্বনিম্ন পাইছিলাম 20। তো এখন দেখো তো 20 থেকে 5টা গুণত, তাহলে দেখো আমি দেখি গুণাই দেখা দিই, দেখো 20, 21, 22, 23, 24, দেখো তো এটা হবে না? 5টা হয়ে গেল না? আমার হাতের কর দেখো, এই যে 20, 21, 22, 23, 24, যেহেতু 5 করে ব্যবধান নিচ্ছি, তার মানে প্রথম শ্রেণীর ব্যবধানটা হবে কত দেখো? 20 থেকে 24। এখন 20 কেন লিখলাম? সর্বনিম্ন যে এখানে মার্কটা আছে, মানে আমার নম্বরটা আছে, সেটা কিন্তু শুরু করতে হবে। কথা ক্লিয়ার? তো সর্বনিম্ন নম্বর আমার দেখো 20, এই জন্য 20 দিয়ে শুরু করলাম। এখন 20 থেকে কত হবে? 24টা হবে, 24 পর্যন্ত হবে। কেন হবে দেখো, আমি তোকে বললামই 5 করে যদি ব্যবধান নিতে হবে, তাহলে 20, এটা কিন্তু ধরতে হবে 20, 20, 21, 22, 23, 24, দেখো 5টা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5। কথা ক্লিয়ার? বুঝেছো? জি স্যার। জি স্যার। ওকে ওকে, এরপর দেখো আমরা 24টা নেবো না, এবার 25 থেকে শুরু করব। 25 থেকে শুরু করব, তাহলে 25 থেকে শুরু করলে দেখো তো 29 হবে না বলো? এখানে আমি একবার যদি করি, যে 25, 25, 26, 27, 28, 29, 5 করে ব্যবধান হচ্ছে, 5 করে ব্যবধান। তাহলে 25 থেকে 29, 5 করে ব্যবধান। এরপর দেখো দেখো 30 থেকে আমরা নিলাম হচ্ছে 34। কথা কি বুঝতে পারছো? তারপর দেখো 35 থেকে 39, এবার 40 থেকে 44, এবার দেখো 45 থেকে 49, আবার এবার আছে 50 থেকে 54। দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু বিষয়টা বুঝো নাকি এই পর্যন্ত? ক্লিয়ার? এ তো বোঝার কথা, ক্লাস 7 এ শিখে আসছো, ক্লাস 6 এ শিখে আসছো, এগুলো তো বোঝার কথা। বুঝেছো? ক্লিয়ার? জি স্যার। এই তো দেখো 7টা গ্রুপ হয়েছে আমার, বা শ্রেণী হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এবং এদের ব্যবধানটা করে দেখো, আমি তোমাদের দেখা দিলাম 5 করে, 5 করে করে ব্যবধান। আমরা শুরু করছিলাম কত? সর্বনিম্ন মান দিয়ে, তারপরে এভাবে গণনা করছি। এবার খেয়াল করে দেখো ট্যালি চিহ্নটা আসলে কি তোমাদেরকে দেখাবো। ট্যালি চিহ্নটা সেটা হচ্ছে, দেখো এখানে খেয়াল করে দেখো তো, এই যে 25 আমাদের প্রশ্ন আছে, প্রশ্ন দিকে খেয়াল করব। এই যে প্রশ্ন, এখানে দেখো 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দিয়ে আছে। এখন আমরা যেটা দেখব, যে প্রথমে যে সংখ্যাটা আছে 25, এটা কার ভিতরে পড়ে বলো তো দেখি? এইটার ভিতরে পড়ে না এটার ভিতরে পড়ে না এটার ভিতরে পড়ে বলো তো? অবশ্যই এটা দ্বিতীয়টার ভেতর। দ্বিতীয়টার ভিতর পড়ে। তাহলে 25-এর জন্য দ্বিতীয়র ভিতর পড়লে তাহলে আমরা একটা এরকম করে দাগ দেব, এটাই বলে ট্যালি চিহ্ন। এরকম একটা দাগ দেবো, মানে একটা আছে জন্য একটা দাগ দেবো। তুমি কেটে দিতে পারো, কেটে দিলে সুবিধা হয়। এরপর দেখো তো 45 সংখ্যাটা, 45 সংখ্যাটা কোথায় আছে? এর ভিতরে আছে না বলো? জি স্যার। জি এই স্যার। জন্য একটা আমরা এরকম করে দাগ দিব, দিলাম একটা দাগ, এর মধ্যে দাগ দেয়া, জাস্ট ট্যালি চিহ্ন, এটা ট্যালি চিহ্ন।
এরপর দেখো 40 সংখ্যাটা কোথায় আছে, এখানে আছে, তার মানে একটা এরকম করে একটা দাগ দেবো, দিলাম। তারপর দেখো 20 সেটা আছে এর ভিতরে, এই যে 20 থেকে 24, তার মানে 20 আছে আমাদের এর ভিতরে, দিলাম। এরপর দেখো 35 এই সংখ্যাটা আছে, দেখো 35 সংখ্যাটা আছে এর মাঝে, তার মানে এখানে একটা দাগ দিলাম, একটা আছে যেহেতু ওর ভিতরে এজন্য দাগ দিলাম। তারপর দেখো 30 কোথার ভিতরে, কার ভিতরে আছে, 30 আছে দেখো এর ভিতরে আছে, এই যে দিলাম 1। কথা কি বুঝেছো এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। তাহলে তো টেলিসিনো বুঝতে পারতেছো, মানে টেলিসিনোটা আসলে যে আসলে আমি যে সংখ্যাটা কাউন্ট করতেছি ওইটা কার ভিতরে আছে সেই হিসাব করে আমি ওখানকে একটা করে দাগ দিয়েছি, যার ভিতরে পড়বে একটা করে দাগ দেয়া, এই একটা করে দাগ দিয়ে সেটা আমাদের টেলিসিনো। যখন হচ্ছে 5টা হবে তখন আমাদের কিভাবে লিখতে দেখো, এই যে 1 2 3 4, 4টা লেখার পরে এরকম করে একটা দাগ দিতে হয়, এটা 5টা হয়। বুঝতে পারছো? 4টা হওয়ার পর যখন 5টা আসবে তখন আমরা করবো কি, 4টা লেখার পরে এরকম একটা দাগ দিলে 5টা হবে। আবার যদি আবার 5টা আসে, আবার 1 2 3 4 এরকম 5টা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন দেখো কোন পর্যন্ত আমরা আসলাম, আমরা আসলাম হচ্ছে 30 পর্যন্ত, এর 35 তা 35 কার ভিতর যাবে, 35 যাবে এই যে এর ভিতর, দেখো এই যে আরেকটা দাগ দিলাম, এরপর দেখো 35-এর পর 30 কার ভিতর যাবে, 30 দেখো যাবে হচ্ছে এর ভিতরে, তো এর ভিতরে আরেকটা দাগ দিলাম, একটা ছিল আবার একটা দাগ দিলাম যেহেতু ওর ভিতর পড়তেছে 30। 40 কার ভিতর যাবে, দেখো 40 যাবে হচ্ছে এই যে এইটার ভিতরে, তাই একটা দাগ দিলাম এরকম করে যে 40-এর ভিতরে আসতেছে। তোমরা কি বুঝতে পারছো সবাই, বলো তো? জি স্যার। জি স্যার। ওকে ওকে ওকে, এবার 40 গেল। এরপর দেখো 41 যাবে হচ্ছে আমাদের কার ভিতরে, 41 যাবে কিন্তু এর ভিতরে, দেখো 40 থেকে 44 আছে, তার মানে 41 যাবে এর ভিতরে, একটা দাগ দিলাম। ওকে, এরপর দেখো 46 কার ভিতর যাবে, 46 যাবে হচ্ছে এটার ভিতরে, বুঝতে পারছো তো? 46 45 থেকে 49-এর মাঝে না, তাহলে 46 যাবে এর ভিতরে, এই জন্য একটা দাগ এই যে দিলাম। ওকে, এরপর দেখো আবার 20 মানে 20, তাহলে 20 কার ভিতর যাবে, এর ভিতর যাবে, এরকম একটা দাগ দিলাম। দেখছো, মানে যার ভিতর যাচ্ছে তাকে একটা করে দাগ দিচ্ছি, এটা আমাদের টেলিচিহ্ন। এবার গেল এই পর্যন্ত। এবার 25, তাহলে 25 কার ভিতর যাবে, 25 যাবে এর ভিতরে, এই যে এরকম করে আমরা দাগ দিলাম। তারপর দেখো 25-এর পর 30 যাবে হচ্ছে আমার এর ভিতরে, এই যে দাগ দিলাম। তারপর দেখো এখানে 45 কার ভিতর পড়বে, 45 পড়বে আমার এর ভিতরে, তার মানে একটা এরকম করে দাগ দিলাম। এরপর দেখো 42 কার ভিতর পড়বে, এই যে এর ভিতর পড়বে 42, 40 থেকে 44-এর মাঝে 42 আছে, তার মানে এই যে একটা দাগ দিলাম। তারপর দেখো কত আছে, 45 কার ভিতর পড়বে, এর ভিতরে পড়বে, তো একটা দাগ দিলাম এই যে। ওকে, এরপর দেখো 47, দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু 47 কার ভিতর পড়বে, দেখো তো এর ভিতরে পড়বে না, এর ভিতরে পড়বে। তো তোমাকে আমি বললাম যখন 5টা হবে, 4টা কিন্তু অলরেডি হয়ে গেছে, যখন 5টা হবে তখন আমরা করব কি, এই যে এভাবে দাগ দিয়ে দেবো। কথা কি বুঝতে পারছো? জি এই জি স্যার। স্যার। হ্যাঁ বুঝতে, কথাই বলো তোমরা, হ্যাঁ বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, তাহলে যখন আমার 5টা হয়ে গেল তখন আমরা করলাম কি, আমরা একটা দাগ দিয়ে দিলাম, 5টা হয়ে গেল। এখন দেখো আর কি কি বাদ আছে, 47 পর্যন্ত হয়েছে। 50 কার ভিতরে যাবে, দেখো 50 যাবে হচ্ছে আমাদের এই যে এর ভিতরে, দিয়ে দিলাম 1। এরপর দেখো 30 কার ভিতরে যাবে, এইগুলোর ভিতরে যাবে, এই যে লিখে দিলাম। এখন দেখো আমি টেলিচিহ্ন তাহলে কিন্তু বুঝে গেছো, ক্লিয়ার। এখন গণসংখ্যাটা কি, গণসংখ্যাটা হচ্ছে খুবই সোজা বিষয়। এখানে গুনতে হবে কয়টা কাঠি আছে, মানে কাঠি মনে করো একটা দুইটা কাঠি না এখানে, তাই গণসংখ্যা হবে আমাদের 2। জি স্যার। দেখো তো এখানে কাঠি কয়টা আছে, 1 2, দুইটা না, আসলে কিন্তু এগুলো কাঠি। জি স্যার। যখন অনেক আগে আদিকালে যখন মানুষ হচ্ছে এরকম 2 3 4 লিখতে পারতো না, তখন মানুষ করতো কি, এরকম কাঠি ব্যবহার করতো। বুঝতে পারছো বিষয়টা? ওই কাঠি থেকে আসলে টেলিচিহ্নটা আসছে, এরকম কাঠি ব্যবহার করতো। শুধু কাঠি না,
আগেকার সময় মানুষ হচ্ছে বিভিন্ন সংকেত ইউজ করতো, অথবা মানে বিভিন্ন রকমের বিষয় নিয়ে গণনা করতো। তখন তো 2, 3, 4 এরকম ছিল না। আমরা তো এখন শিখছি, বাট আগে তো এরকম ছিল না। তখন করতো কি, এরকম কাঠি ব্যবহার করে করে গুনতো। তো সেই কাঠি থেকে আসলে এটা আসছে। দেখো তো এখানে কাঠি কয়টা আছে? 2টা, এজন্য গণসংখ্যা আমার 2 হবে। এখানে কাঠি সংখ্যা দেখো 4টা আছে, তার মানে এখানে 4টা হবে। এখানে 2টা আছে, 2টা হবে। এখানে কাঠি সংখ্যা কয়টা? 4টা, 4টা লিখলাম। এখানে কাঠি সংখ্যা, একটু মিউট থাকো তো, একটু শব্দ আসতেছে। দেখো এখানে কাঠি সংখ্যা কয়টা? 5টা না বলো? তাহলে কত হবে? 5 হবে না? 5 জি হবে। স্যার। এরপর কাঠি সংখ্যা এখানে 1, এই যে 1 হবে। তা আমরা এখন মোট লিখবো, যদিও আমি আমি লেখা হয়নি, আরেকটা দাগ হতো এখানে, আরেকটা এখানে পরে দাগ হবে, যেটা মোট লিখবো আমরা। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি মোট লিখতে চাই, তাহলে মোট কয়টা হয়েছে একটু গুণে বলো তো একজন। 20টা। মোট হচ্ছে 20টা না বলো? স্যার তাহলে আমরা এখান থেকে মোট জি যে স্যার। বিষয়টা লিখবো, মোট। দেখো এখানে আমাদের কাঠির সংখ্যাও 20, সরি একটু ইয়ে, দেখো এখানে যে কাঠির সংখ্যা যেটা আছে তাও 20, আবার কিন্তু এই যে গণসংখ্যা পেলাম সেটাও আছে 20। তাহলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে এই যে গণসংখ্যার সারণী যে তৈরি করছিলাম, সেই গণসংখ্যার সারণী থেকে তোমাকে টেলিসিনোটা বিষয়টা বুঝাই দিলাম, বা গণসংখ্যা বিষয়টা বুঝাই দিলাম। ঠিক আছে? তো এখন বিষয়টা আছে, তোমাদেরকে যদি এরকম গণসংখ্যার সারণী তৈরি করতে বলে, তাহলে তোমরা বের করতে পারবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা বিষয় দেখলাম যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমার কি কি লাগবে। আমাদের লাগবে হচ্ছে প্রথমত পরিসরটা, প্রথম পরিসর লাগবে। তাই পরিসর বের করার ক্ষেত্রে আমাদের করব কি, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করব, যে পরিসর বের হবে। এখন শ্রেণী ব্যবধান, তোমরা যদি মনে করো কেউ 6 নিবা, 7 নিবা, 8 নিবা, নিতে পারো। তবে আমি তোমাদের কি সাজেস্ট করব, তোমরা শ্রেণী ব্যবধান 5 করে নিবা। যদি অল্প সংখ্যক হয়, যদি অনেক সংখ্যক হয়, 200টা 400টা সংখ্যা হয়, তখন একটু বেশি করে নিও। বাট যদি আমি এরকম 20 জন শিক্ষার্থীর কথা বলি, বা 50 জন শিক্ষার্থীর কথা বলি, তাহলে তোমরা করবো কি, এরকম ব্যবধি 5 করে নিবা। এটা ইচ্ছা মতো নিতে পারবা, এই যে তোমাদের জন্য এটা অপশনাল, ইচ্ছা মতো 5 নিতে পারো, 10 নিতে পারো, 15 নিতে পারো, 15 বেশি যাবা না। ঠিক আছে? এখন তাহলে শ্রেণী ব্যবধানটা 5 করে নিলাম। নিয়ে তাহলে শ্রেণী সংখ্যাটা কিভাবে হবে? শ্রেণী সংখ্যাটা আমরা দিকে আসলাম পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসরের মানটা দেখলাম আমরা কত, 31, শ্রেণী ব্যবধান আমরা 5 করে নিয়েছি, সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা হচ্ছে 7টা। তাহলে আমাদের এগুলো লাগবে। এই জন্য আমরা করলাম কি, এখানে যে গণসংখ্যা সারণী তৈরি করলাম, সেক্ষেত্রে আমাদের কি কি লাগলো, শ্রেণী ব্যবধান 5 করে নিয়েছি, আর শ্রেণী সংখ্যা 7টা হবে, এই জন্য এরকম 7টা আমি এরকম করে আঁকাই নিলাম, মানে লিখে নিলাম। লিখে নিয়ে টেলিচিহ্ন বের করলাম, গণসংখ্যা বের করলাম। টেলিচিহ্নটা কি বললাম, যে আসলে এই রেঞ্জের ভিতরে যে সংখ্যাটা আমি দেখব, সেই সংখ্যাটা এই রেঞ্জের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা করবো কি, একটা করে দাগ দিব। যদি থাকে একটা করে দাগ দিব, যার ভিতর পড়বে তার ভিতরে একটা করে দাগ দিব, সেটা টেলিচিহ্ন। এরপর দেখালাম কি গণসংখ্যাটা, যে এই যে এদের কাঠির সংখ্যা কতটা, সেটাই মানে গুণ, মানে গুণে যেটা পাইলাম সেটা বসাই দিব জাস্ট। এটা আমাদেরকে এখানকার গণসংখ্যা। তা আমরা দেখবো কাঠির সংখ্যা যা হবে, আবার গণসংখ্যার সংখ্যা তাই হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই তো আমাদের ছিল এখানকার গণসংখ্যার সারণী। তোমাদের কি কোনো প্রশ্ন আছে এই জায়গাটাই? নো স্যার। ওকে, নো স্যার। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, বা আমরা যেটা দেখবো এখন, সেটা হচ্ছে যে লেখচিত্র। মানে আমরা দেখো যে এই তথ্যগুলো যেটা দেয়া ছিল, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে তথ্যগুলো দেয়া ছিল 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, এই তথ্যগুলো কিন্তু আমরা কি করলাম, গণসংখ্যার সারণীতে স্থাপন করলাম। কথা কি ক্লিয়ার, বুঝেছো? আমরা কিন্তু এই যে তথ্যগুলো আমরা গণসংখ্যার সারণীতে আমরা স্থাপন করলাম, এই যে গণসংখ্যার সারণীতে স্থাপন করলাম। ওকে, তা আমরা যদি মনে করি যে এই তথ্যগুলো গণসংখ্যার সারণীতে না তৈরি করে আমরা কিন্তু লেখচিত্র করতে পারি, মানে এখানে করতে পারি, আবার লেখচিত্র স্থাপন করতে পারি। তো লেখচিত্র কেন স্থাপন করি, কারণটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখচিত্রের সাহায্যে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। তোমরা একটু খেয়াল করে দেখবে, যখন মনে করো যে ক্রিকেট খেলা হয়, তখন দেখো যে দুইটা দলের যখন হচ্ছে
তুলনামূলক চিত্র দেখাই, তখন কিন্তু ওখানে লেখচিত্রের মাধ্যমে দেখাই। লেখচিত্রের সাহায্যে কিন্তু তুমি বুঝতে পারো যে আসলে কোন দল কত রান করছে, মানে কত রান দরকার, বা তার হচ্ছে পজিশন কত, সবগুলো কিন্তু তুমি ওই চিত্র থেকেই বুঝতে পারো, ঠিক না? চিত্র দেখে বুঝতে পারো। আবার মনে করো যে যেমন এখন আছে করোনা, তো অনেক হয়েছে, আর কোন দেশের করোনা কত বেশি আক্রান্ত হচ্ছে মানুষ, সেটা যদি তুমি একটা গ্রাফ তৈরি করো, দেখো গ্রাফ দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে আসলে করোনার সংখ্যা কোন দেশে বেশি, বা আক্রান্ত সংখ্যা কোন জায়গায় বেশি, আমাদের বাংলাদেশে বেশি না অন্য কোনো দেশে বেশি। এটা কিন্তু একটা গ্রাফের মাধ্যমে কিন্তু বলতে পারবা। এই তার মানে এই যে তথ্যগুলো তুমি যে গ্রাফে উপস্থাপন করতেছো, তাকে আমরা বলবো কি লেখচিত্র। কথা কি বুঝতে পারছো? আমরা যে তথ্যগুলো যে একটা লেখের, হ্যাঁ বলো। স্যার বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কি বলছি যে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যখন আমরা একটা লেখে প্রকাশ করব, বা যখন একটা লেখচিত্রে প্রকাশ করব, তখন সেটাকে আমরা লেখচিত্র বলবো। এখন লেখচিত্র অনেক ধরনের হয়, যখন তোমরা আরো উপর ক্লাসে উঠবা তখন অন্য অনেকগুলো পাবা। তা মোটামুটি আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে একটা আয়তলেখ আঁকবো, আয়তলেখ কিভাবে আঁকতে হয় সেটা শিখবো। আর আমরা শিখবো হচ্ছে 2 পাই চিত্র। এই দুইটা বিষয়গুলো আমরা এখান থেকে শিখবো। দেখো বিষয়টা বোঝানো কি, একটা পাই চিত্র আর একটা আছে আয়তলেখ। এই দুইটা জিনিস আমরা কিন্তু এখানে শিখবো। মানে আমরা আয়তলেখের মাধ্যমে, আবার যখন তোমরা যখন অনার্স লেভেলে পড়াশোনা করবা বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করবা, তখন অন্যান্য চিত্রটা শিখবা। তো আমরা এখানে মোটামুটি যেটা শিখবো আয়তলেখ আর আছে কি পাই চিত্র, এই দুইটা জিনিস আমরা এখানে শিখবো। তো তোমরা যেটা করবো, আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি আয়তলেখ। আয়তলেখ, আয়তলেখ আসলে আয়তলেখ শব্দের অর্থ তোমরা যদি একটু বুঝতে পারো, দেখো যে এটা কিন্তু আয়তলেখ বলতেছে, অর্থাৎ আমাদের যে লেখচিত্রগুলো যেটা আঁকবো সেটা সবগুলো আয়তক্ষেত্রের মতো হবে। যেমন কি যেমন তোমরা জানো যে চিত্রগুলো ঠিক এরকম হয়, আমি তোমাদেরকে একটু যদি দেখাই, চিত্রগুলো এরকম হয়। স্যার রাফ পেপারে যেটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা অবশ্যই গ্রাফ পেপার করবো। আমার গ্রাফ পেপার নেই, কারণ আমি কিনতে চাইছিলাম, কিন্তু দোকান পাট তো সব বন্ধ, মানে লাইব্রেরি টাইব্রেরি সব বন্ধ, যার কারণে আমি কিনতে পারিনি। আমি গ্রাফ পেপারে দেখাতাম। তো এই যে এইটাকে আমরা বলবো আয়তলেখ, ঠিক আছে? এরকম ভাবে যে থাকবে চিত্রগুলো, এরকম ভাবে যে থাকলো, এটাকে বলবো আয়তলেখ। তোমরা অবশ্যই এগুলোকে গ্রাফ পেপারে আঁকতে হবে, গ্রাফ পেপারে কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? জাস্ট আমি তোমাদেরকে একটু দেখালাম এভাবে। তো আয়তলেখটা আসলে এরকম হয়, আয়তলেখ আসলে কি এরকম হয়, এরকম হয়। তো এখন তাহলে আমরা আয়তক্ষেত্র আকার আমি তোমাদেরকে অবশ্যই বোঝাই দেবো সিস্টেমটা কি, আয়তলেখটা কিভাবে আঁকতে হয়। কিছু বলবা মুক্তা, কিছু কি বলবে তুমি? খেয়াল করে দেখো, তা আমি বললাম কি এই আয়তলেখ আঁকতে হলে আমাদেরকে এইভাবে আঁকতে হয়। এখন এটাকে আয়তলেখ কেন বলা হয়, কারণটা দেখো যে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে ইয়েটা আছে, প্রত্যেকটা যে চিত্রটা দেখো, তো এই একটা চিত্র, এই একটা চিত্র, আবার এই একটা চিত্র, এগুলো কি চিত্র বলো তো? এটা আয়তক্ষেত্রের চিত্রটা বলো। আমি যে চিত্রটা আঁকলাম এই চিত্রটা আয়তক্ষেত্র না? আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞা কি জানি? আয়তক্ষেত্রের সংজ্ঞাটা জানি যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখো বিপরীত বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান ও সমান্তরাল, আর এই বাহুটা আর এই বাহুটা সমান ও সমান্তরাল। তো দেখো তাহলে কি এটাকে আয়তক্ষেত্র হলো না? জি স্যার। তার মানে এই আয়তক্ষেত্র দেখো প্রত্যেকটা আমি আঁকাইছি, প্রত্যেকটা কিন্তু আয়তক্ষেত্র, যদিও ছোট বড়, এটা অনেক বড়, এটা তার চেয়ে ছোট, এটা তার চেয়ে একটু বড়, এটা একেবারে ছোট, কিন্তু প্রত্যেকটা কিন্তু আয়তক্ষেত্র। এই জন্য এই যে চিত্রটা আঁকলাম বা লেখটা আঁকলাম, এই লেখের নামটা কি? আয়তলেখ। কারণ এখানকার যে চিত্রগুলো গঠিত হয় প্রত্যেকটা চিত্র হচ্ছে আয়তক্ষেত্রের মতো। হ্যাঁ, কিছু বলবা? নুরুন নাহার না কে জানো চলে গেল এটা? নো স্যার। ওকে, তাহলে তোমরা কি এটা ক্লিয়ার হইছো বিষয়টা কেন আয়তলেখ বলি? আয়তলেখ বলার কারণটা হচ্ছে এখানকার যে চিত্রগুলো গঠিত হয় প্রত্যেকটা চিত্র এক একটি আয়তক্ষেত্র, যার কারণে এই লেখচিত্রটাকে আমি আয়তলেখ বলি আমরা। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার বুঝতে পেরেছি। এবার খেয়াল করে দেখো, আমি নিয়মটা তোমাদেরকে অবশ্যই শেখাবো। তো এখন আর সময় আছে 5 মিনিট। আমি যদি একটা প্রশ্ন ধরি, এটা কিন্তু শেষ করা যাবে না, আয়তলেখটা আঁকানো আমি শেষ করতে পারবো না।
যার কারণে আমি আয়তলেখের চিত্রটা জাস্ট বুঝালাম যে আয়তলেখ চিত্রটা কেমন হয় সেরকম। আমি কিন্তু প্রশ্ন আকারে করে আমি দিচ্ছি না, আগামী দিনকে তোমাদের দেখাবো, আগামী ক্লাসে। সময় যেহেতু নাই সেজন্য দেখাবো না, এটা সময় হবে না যেহেতু। এবার যেটা দেখাবো পাই চিত্র। পাই চিত্র কেমন? পাই চিত্রটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে এটা কি করতে হয়, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হয়, এরকম করে বৃত্ত অঙ্কন করে নেওয়ার পরে এর একটা কেন্দ্র তো জানোই, কেন্দ্র থাকে এটা। তো এখন তোমাদের কি বৃত্ত শেষ হয়েছে জ্যামিতিতে, না শুরু হয়নি এখনো? জ্যামিতিতে বৃত্ত এখনো শুরু হয়নি। শুরু হয়নি। শুরুই Okay. হয়নি। হ্যাঁ, তো দেখো তো এটাতে বৃত্ত, এটা বুঝতে পারছো, এটা একটা বৃত্ত যার ভিতরে কেন্দ্র থাকে, বুঝতে পারছো বিষয়টা, কেন্দ্র থাকে। তো আমাদের পাই চিত্রটা হচ্ছে এমন যে আমাদের করতে গিয়ে আমাদের প্রথমে দাগ দিয়ে নিতে হয়, নেওয়ার পরে মনে করো যে আমি যদি তোমাদেরকে বলি যে একটা বাংলা একজন পাইছে 70 মার্ক, 70 মার্ক পেয়েছে, ম্যাথে পেয়েছে মনে করো 80 মার্ক, ইংরেজি পেয়েছে 90 মার্ক, এরকম কিছু লিখলাম। এখন যদি আমরা এই উপাদানগুলোকে আমরা পাই চিত্রে বসাতে চাই, সেক্ষেত্রে আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেমটা তোমাদেরকে পরে আমি দেখাবো। সেটা জাস্ট করবো কি, এইগুলোকে যদি বসাতে চাই তাহলে আমাদেরকে এভাবে বের করে নিতে হয়, এভাবে 3টা অংশে ভাগ করে নিতে হয়। ভাগ করার অংশটা তোমাদেরকে আমি দেখাবো আগামী দিনে। ভাগ করে নিতে হয়, ভাগ করে তাহলে এটা প্রথম ছিল হচ্ছে বাংলা, এই অংশটুকু বাংলার, এই অংশটুকু গণিতের, আর এই অংশটুকু ইংরেজি। বুঝতে পারছো? আরো সাবজেক্ট থাকলে সমস্যা নাই, এটা হচ্ছে ইংরেজি। তা এই যে তুমি একটা বৃত্তের মাঝে কয়েকটা অংশ করে করে, মানে এখানে কয়টা সাবজেক্ট ছিল, 3টা সাবজেক্ট, এই জন্য তুমি 3টা অংশ করছো। এই যে 3টা অংশ করে যে তুমি এখানে মানগুলো বসালে, মানে বাংলা বসালে এখানে, এই পজিশনে গণিত, এই পজিশনে ইংরেজি, এই যে একটা বৃত্তের মাঝে যে একটা পজিশন করে করে বসানো বা সেপারেট করে করে বসানো, অংশ ভাগ ভাগ করে, সেটাই হচ্ছে পাইচিত্র। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে পাইচিত্র। তার মানে আমরা পাইচিত্র কি দেখলাম, একটা বৃত্ত আঁকবো, বৃত্ত আঁকার পরে সেই বৃত্ত আঁকার পরে তখন আমি একটা দাগ দেখে, এই যে 3টা সাবজেক্ট, 4টা থাকতো, 4টা অংশ ভাগ করতাম, 5টা থাকলে 5টা অংশ ভাগ করতাম, এই যে ভাগ করে করে যে বিভিন্ন জায়গায় বসালাম, সেটাই আমাদের আছে কি পাইচিত্র। এখন কথা আছে এখানে, কথাটা হচ্ছে এই যে ভাগ সংখ্যা কিন্তু আমি এলোমেলো ভাবে ইচ্ছামতো করলাম, আসলে কিন্তু ইচ্ছামতো করা লাগবে না, করতে হবে না। একটা নির্দিষ্ট রুলস আছে, কার কত অংশ পড়বে কার ভাগে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো আমি জাস্ট এখানে জাস্ট বুঝালাম পাইচিত্রটা আসলে কি, কিন্তু কিভাবে এই অংশটা ভাগ করবো, দেখো এই অংশটুকু যে বাংলা হবে, এসে কমও হতে পারে বা বেশি হতে পারে, কিভাবে বের করব সেটা কিন্তু আমি আগামী ক্লাস তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি বুঝালাম যে আসলে পাইচিত্রটা আসলে কেমন কেমন দেখালাম, কিন্তু এই নয় যে এই অংশটুকুই হবে বাংলার, এই অংশটুকুই হবে গণিতের, এমন না। এটা এখানকার মার্কের উপর নির্ভর করে অংশটা ভাগ হবে, কার কোন অংশ পড়বে, কত অংশটুকু পড়বে, সেটা কিন্তু এখানে ভাগ হবে। বুঝতে পারছো বিষয়টা? মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এ থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল এ থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল এ থাকবে, সেটা কিন্তু আসবে। আমি কিন্তু ওই নিয়ম এখনো যাইনি। আমি মানে যেহেতু এটা সময় তো, এগুলো শেখা যাবে, প্রত্যেকটা জিনিস এক লেকচার করে দিতে হবে। লেখ আঁকতে হলে পুরো এক লেকচার লাগবে। এখন 2টা জিনিস যদি আমি এখানে বুঝাতে চাই, সময় শর্ট, কোনোটাই বোঝানো হবে না। জাস্ট একটা ধারণা দিলাম যে আয়তলেখ আসলে এরকম আকৃতির হয়, আর পাই চিত্রটা হচ্ছে এরকম আকৃতির হয়। কথা কি বুঝতে পারছো? না, আয়তলেখ আঁকার যে নিয়মটা সেটা তোমাকে শেখাতে হবে অবশ্যই। পাই চিত্র আঁকার যে নিয়মটা সেটা তোমাদেরকে শেখাতে হবে। এটা শেখার পরে গিয়ে আমরা অঙ্ক যাব। ঠিক আছে? জাস্ট একটা ধারণা দিলাম যে আয়তলেখ এবং পাই চিত্র কেমন টাইপের হয়, কিরকম হয়, দেখতে কেমন, সেটা তোমাদেরকে বললাম। ঠিক আছে? এখন কিন্তু আঁকারও নিয়ম শিখাইনি, আমি কিছু শেখাইনি, সেজন্য এদিকে আসার দরকার নাই। জাস্ট তুমি একটা জিনিস শিখে রাখো যে আসলে আমাদের এটা আয়তলেখের মতো, এটা আয়তলেখ হয়, আর এটা হচ্ছে পাই চিত্র হয়। কথা কি ক্লিয়ার বুঝেছো? জি স্যার। আর আমি যেটা শিখলাম গণসংখ্যা সারণী তৈরি করা, এই জি গণসংখ্যা স্যার। সারণীটা তোমরা একটু পড়বা। আমি যেটা শিখলাম না, তোমাদের যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল আরো অন্য বই থেকে নিতে পারো, বা বইয়ের যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, তোমরা ওখান থেকে এই গণসংখ্যা সারণী তৈরি করতে পারবা। যেহেতু শেখানো হয়ে গেল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই গণসংখ্যা সারণী তৈরি করবা। কথা কি বুঝতে পারছো? বইয়ে যেসব প্রশ্নগুলো আছে ওখান থেকে তোমরা গণসংখ্যা সারণী এগুলো বের করবা, গণসংখ্যা সারণী। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? এই দুইটা জি দরকার নাই, স্যার। এই দুটো আগামী দিন দেখাবো, তখন তখন করবা।
তা তোমাদের হোমওয়ার্ক থাকবে আছে গণসংখ্যা সারণী তৈরি করা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমাদের বইয়ে যে আছে স্যার SW